সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মহান ভাষা আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত আমাদের কন্টেন্ট সমূহ। এই পর্যায়ে আমরা আপনাদেরকে 52 ভাষা আন্দোলনের শহীদদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। ইতিপূর্বে আমরা 3 জন শহীদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছি। এবার বাকি শহীদদের পরিচিতি তুলে ধরছি। শহীদ আব্দুস সালাম। ভাষা শহীদ আব্দুস সালাম ফেনী জেলার দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামে 1925 সালের 27 নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ ফাজিল মিয়া ও মাতার নাম দৌলতুন্নেসা। 4 ভাই ও 3 বোনের মধ্যে আব্দুস সালাম ছিলেন বড়। এপ্রিল 1952 তারিখে দৈনিক আজাদ পত্রিকায় ফেব্রুয়ারির ঘটনা সম্পর্কিত একটি সংবাদ প্রকাশিত হয়। তাতে শহীদ সালাম 21 ফেব্রুয়ারি ঘটনার সময় ঢাকা মেডিকেল কলেজের কাছে গুলিবিদ্ধ হন বলে উল্লেখ করা হয়। আহত সালামকে তখনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ 1.5 মাস সেখানে গুলিবিদ্ধ হয়ে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শরীরে মরণ যন্ত্রণা ভোগ করে 1952 সালের 7 এপ্রিল বেলা 11টার সময় তিনি শাহাদত বরণ করেন। সরকারি ব্যবস্থাপনায় অত্যন্ত গোপনে তাকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয়। পরবর্তীকালে তার কবরের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। অত্যন্ত পরিতাপের বিষয়। শহীদ সালামের বোন বলকিয়াতুন্নেসার বর্ণনা অনুযায়ী ভাই বোনদের মধ্যে সালামের গায়ের রং ছিল বেশ ফর্সা। ছোটবেলায় স্থানীয় মসজিদে পড়তে গিয়ে মেঝেতে পড়ে যান এবং তার কপাল কেটে যায়। সেই কাটা দাগটি তার শরীরের বিশেষ চিহ্ন হিসেবে থেকে যায়। শহীদ পরিবারের কাছে শহীদ সালামের রক্তমাখা জামা ও তার 2টি আলোকচিত্র ছিল। 60-এর দশকের তৎকালীন স্থানীয় সংবাদ সাংসদ জনাব খাজা আহমদ শহীদ সালামের পিতা মোহাম্মদ ফাজিল মিয়াকে 2000 টাকা দিয়ে শহীদ আব্দুস সালামের রক্তমাখা জামা ও আলোকচিত্র 2টি জাতীয় জাদুঘরে দেবেন বলে নিয়ে যান, কিন্তু আজ পর্যন্ত তার হদিস মেলেনি, অর্থাৎ তা তিনি দেননি, হয়তো লুকিয়ে ফেলেছেন। পরবর্তীকালে ভাস্কর রাশা 1990 সালে শহীদ আব্দুস সালামের উপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করে তৎকালীন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে সরকারি পৃষ্ঠপোষকতা দাবি করেন, কিন্তু প্রতিমন্ত্রী তাকে নিরুৎসাহিত করেন। অতঃপর বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পানুরাগী খন্দকার জামিল উদ্দিন জাতির এই স্মৃতি রক্ষার কাজে এগিয়ে আসেন। তার উৎসাহ ও অর্থায়নে ভাস্কর রাশা অস্তিত্বের শেকড়ে আলো শিরোনামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। ভাস্কর রাশা শহীদ সালামের প্রতিকৃতি উদ্ধারে আরও একটি মহতী উদ্যোগ নেন। 2000 সালের 20 ফেব্রুয়ারি টিএসসি সুইমিং পুল এলাকায় তিনি দেশীয় চিত্রশিল্পীদের অংশগ্রহণে এবং শহীদ সালামের ভাই বোনদের উপস্থিতিতে তার চেহারার বর্ণনাভিত্তিক এক কর্মশালার আয়োজন করেন, যার উদ্বোধক ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন। অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন আব্দুল মান্নান, অলোকেশ ঘোষ, আহমেদ শামসুজ্জোহা, শেখ আফজাল, শাহজাহান আহমেদ বিকাশ ও রাজীব সিদ্দিকী। ছবি আঁকা শেষ হলে দীর্ঘ পর্যবেক্ষণের পর শহীদের ভাই বোনেরা শিল্পী শাহজাহান আহমেদ বিকাশের তৈলচিত্রটি ভাষা শহীদ আব্দুস সালামের প্রতিকৃতি হিসাবে স্বীকৃতি দেন। সেভাবেই আমরা তার ছবিটি পেয়েছি, এখানে আমাদের কাছে আছে, আপনারা দেখছেন। আপনাদেরকে পরবর্তীতে এই বিষয়ে আমরা আরো পরিষ্কারভাবে দেখাবো। এবার শহীদ আব্দুল জব্বার। শহীদ আব্দুল জব্বার 1919 সালের তৎকালীন ময়মনসিংহ জেলার গফরগাঁয়ে পাঁচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাসেন আলী শেখ ও মায়ের নাম সাফাতুন্নেসা। শহীদ আব্দুল জব্বারের 5 ভাই ও 2 বোন ছিল। শহীদ আব্দুল জব্বারের বিষয়ে আমরা জানতে পারি একুশের ঘটনা 14 মার্চ 1952 তারিখে দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশিত সরকারি তথ্য বিবরণ অনুযায়ী জব্বার ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ওই দিন
21শে ফেব্রুয়ারি রাত 8টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। এ সম্পর্কে আরো জানা যায় 1952 সালের ফেব্রুয়ারি মাসের উত্তাল মুহূর্তের সময় জব্বার অসুস্থ শাশুড়িকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন। এরপর তার পরিচিত ডাক্তার সিরাজুল ইসলামের মাধ্যমে শাশুড়িকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ সময় তিনি অসুস্থ শাশুড়িকে সেবা যত্ন করতেন। 21শে ফেব্রুয়ারি দিন ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ছাত্র জনতার মিছিলে তিনি অংশগ্রহণ করেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে স্লোগান দেন। এক পর্যায়ে বিক্ষোভরত ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে জব্বার গুলিবিদ্ধ হন। মারাত্মক আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই রাত 8টায় তিনি মৃত্যুবরণ করেন। তখন তার বয়স হয়েছিল 33 বছর। তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। এরপর আমরা যে দুজন শহীদের কথা বলি, এই দুজন শহীদ কিন্তু ইতিহাসে উপেক্ষিত। একজন হচ্ছে রাজমিস্ত্রি হাবিবুর রহমানের ছেলে, তৃতীয় শ্রেণীর ছাত্র, 8-9 বছরের একটি বালক, তার নাম ওহিউল্লাহ। এখানে তার ছবিটি আছে, কিন্তু এটিও ধারণা ভিত্তিক অঙ্কিত একটি ছবি, তার কোনো মূল ছবি পাওয়া যায়নি। এবং সে তৃতীয় শ্রেণীতে অধ্যয়নকালে সে যখন এই পরের দিন 21-এর পরের দিন যে শহীদের ঘটনাটি আমি বলছি, 22শে ফেব্রুয়ারি নবাবপুর রোডে খোশমহল রেস্টুরেন্টের সামনে হঠাৎ রাইফেলের গুলি লেগে ঘটনাস্থলে নিহত হয় বালক ওহিউল্লাহ। ওই দিন নবাবপুর রোডের অনেক সেনা মোতায়েন ছিল। তার লাশ সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হয়। ভাষা আন্দোলনের মুখপত্র সাপ্তাহিক সৈনিক পত্রিকায় শহীদ দিবস সংখ্যায় 1954 সালে প্রকাশিত হয় ওহিউল্লাহর বিষয়টি। মৃত্যুর সময় তার পকেটে জীবজন্তুর ছবি আঁকা সম্বলিত এক টুকরো কাগজ পাওয়া যায়। হয়তো তিনি ছবি আঁকতে ভালোবাসতেন, বেঁচে থাকলে হয়তো শিল্প চর্চা করতেন। 23শে ফেব্রুয়ারি 1952 তারিখে দৈনিক আজাদ পত্রিকায় তার শহীদ হওয়ার খবর ছাপা হয়। তাতে ঢাকা মেডিকেল কলেজ ও পরিষদ ভবনের মধ্যে ফুলার রোডে পুলিশের গুলিতে এক কিশোর নিহত হয় বলে উল্লেখ করা হয়। তার লাশটি পুলিশ গুম করে ফেলে, তার স্বজনদের কাছে ফেরত দেয়নি, তাই তার কবরের সন্ধান মেলেনি। শহীদ ওহিউল্লাহর কোনো আলোকচিত্র পাওয়া যায়নি। ভাষা আন্দোলন মিউজিয়ামের উদ্যোগে 2007 সালে পহেলা ফেব্রুয়ারি তার চেহারার বর্ণনা ভিত্তিক ছবি আঁকা হয়। শহীদ ওহিউল্লাহর কল্পিত ছবিটি আঁকেন শিল্পী শ্যামল বিশ্বাস। এটি তার প্রতীকী একমাত্র ছবি যা বুকে ধারণ করে আছে এদেশের বাঙালি জাতি। এখানে পরবর্তী যিনি শহীদ যাকে বলা হয়, তিনি আমাদের মহান ভাষা আন্দোলনের এই দাবিটি পাকিস্তান গণপরিষদে উত্থাপন করেছিলেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। তাকে কিন্তু সেই সময় যারা এই ভাষা আন্দোলনকে সমর্থন করেনি পশ্চিমা শাসক গোষ্ঠী টার্গেট করে রেখেছিল এবং মহান মুক্তিযুদ্ধের মাত্র 4 দিনের মাথায় অর্থাৎ 25 মার্চ আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় 1971 সালে। 29শে মার্চ তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে তাকে ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লার সেখানে নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হয়। তাকে তার চোখ দুটিকে উপড়ে ফেলা হয় এবং তারপরে যে অমানবিক আচরণ করা হয়েছে তার মূল কারণটি ছিল তিনি কেন বাঙালির জন্য রাষ্ট্রভাষা বাংলা ভাষা করা হোক এই দাবি উত্থাপন করেছিলেন গণপরিষদে। সেখানে তার দাবির বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ জানিয়েছিল, যারা আমাদের এই বাঙালির সন্তান, যারা আবার পশ্চিমা শাসক গোষ্ঠীর দাবেদার। কিন্তু তিনি তার দাবিতে অনড় ছিলেন। তিনি ন্যায়সঙ্গত দাবি করেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশাপাশি বাংলা থাকুক, আমাদের উর্দুর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু শুধুমাত্র একমাত্র রাষ্ট্রভাষা উর্দুই হবে রাষ্ট্রভাষা। জিন্নার এই উক্তিতে, এই ঘোষণায় বাঙালি সবাই এর প্রতিবাদ জানিয়েছিল। তিনি সেই বাঙালি জাতির প্রতিনিধি হিসাবে সেই দাবিটি উত্থাপন করেছিলেন পাকিস্তানের গণপরিষদে। তাকেও নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয় এই কারণে। তিনিও প্রকৃত অর্থে দুইটি সম্মানের অধিকারী, একটি হচ্ছে স্বাধীনতা যুদ্ধে তিনি শহীদ, একটি হচ্ছে ভাষা আন্দোলনে তিনি শহীদ।
ভাষা আন্দোলনের দাবিটির করার কারণেই তো তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়। আর হত্যা করা হয় কখন? যখন এদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই ব্যক্তিকে নিয়ে, এই ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে আমাদের যতখানি বাঙালি জাতির গবেষণা করা উচিত ছিল, তার প্রতি কৃতজ্ঞতাবোধ, তার প্রতি ভালোবাসা, মমতা, শ্রদ্ধা প্রদর্শনের উচিত ছিল, তা আমরা করতে পারিনি, তা আমরা করিনি। পরবর্তী পর্বে আপনাদেরকে আমরা এই জানাবো শহীদদের, এই যে মহান ভাষা আন্দোলনের শহীদদের যে পরিণতি হয়েছিল তার জন্য তারা কতখানি দায়ী ছিল, তখনকার তৎকালীন শাসক গোষ্ঠী কতখানি দায়ী ছিল, এবং আমরা বাঙালি জাতি কতখানি দায়ী, সেই বিষয়টি আমরা আপনাদেরকে পরবর্তী পর্বে জানানোর চেষ্টা করছি। আপনারা দয়া করে এই পর্বটি দেখুন গুরুত্বের সাথে। এখানে অনেক অজানা তথ্য আছে যেটি সম্ভবত ইতিপূর্বে কোনো আলোচনায় উঠে আসেনি বা কেউ সেইভাবে আমাদের সামনে উপস্থাপন করেনি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী পর্বে দেখার জন্য।